morning. My topic is endometriosis and infertility update. So all of we know that what is endometriosis. General definition is presence of ectopic endometrium, both glands and stroma in any site other than uterine cavity, that is endometriosis. Actually, it is a benign condition and it is an estrogen-dependent chronic inflammatory condition and also progressive debilitating disease affecting general physical, mental and social well-being of the woman. At present, there is no consensus on cellular and molecular origin of this disease. That is the overview of endometriosis. Actually, why it is important? Endometriosis affects nearly 7 to 10% of women in reproductive age group. Actually, we have seen that in patients with chronic pelvic pain or infertile patient, seen that 30% of those have chronic endometriosis. আমাদের এটা জানতে হবে যে the most frequent sites of implantation where, but pelvic viscera and peritoneum is the most frequent site of endometriosis, and less commonly cervix, hernial sac, umbilicus, and laparotomy and episiotomy scap. But it is very rare. It is very rare. আমরা যদি laparoscopic view তে দেখি, that is the normal pelvic cavity. But এইরকম একটা pelvic cavity যদি আমরা পাই, আমরা suspect করব it may be endometriosis, and it is definite endometriotic pelvic cavity. So why it is important? Endometriosis is important because associated with distressing symptomatology, that is chronic pelvic pain, and also associated with infertility, and it also embed in surrounding structure and also difficulty in diagnosis. So that is importance. So আমরা যেটা বলি যে ইনসিডেন্সটা কেমন, it is not precisely known, but 5 to 10% of the women in reproductive age group may have endometriosis. এবং আমরা বলছি যে chronic pelvic pain যদি থাকে তার মধ্যে 52% টিনেজার গ্রুপের মধ্যে endometriosis থাকতে পারে, আর infertile কাপলের মধ্যে 20 to 40%, বাট ফার্টাইল পেশেন্টে এটা ইনসিডেন্সটা খুবই কম, 5% অল লেস। তো এরকম একটা ইনসিডেন্স আমরা ইউজুয়ালি বলি। তো নর্মালি নট সিন বিফোর দি এজ অফ 15 and even after menopause. তো মোর কমন ইনসিডেন্ট আছে ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, and স্টাডি বলছে যে এটা ইউজুয়ালি 25 to 35 এই এজ গ্রুপের মধ্যে ইনসিডেন্সটা খুবই বেশি। আরেকটা আমরা যে স্টাডিতে দেখছি সেখানে বলছে যে কাদের বেশি হয়, সেখানে বলছে যাদের ফ্রিকোয়েন্ট মেন্স হয় এবং প্রলং মেনস্ট্রুয়েশন তাদের মধ্যে এই ইনসিডেন্সটা বেশি। তো আমাদের একটা ধারণা যে অলরাইট যেটা স্টাডি আছে সেখানে বলছে যে 176 মিলিয়ন ওমেন আর সাফারিং ফ্রম পেলভিক এন্ডোমেট্রিওসিস। তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের একটা রিস্ক বেনিফিট আমরা চিন্তা করি, তার রিস্ক ফ্যাক্টর কি কি আছে, যেটা আমরা আগেই বললাম যে এজ একটা রিস্ক ফ্যাক্টর, ইউজুয়ালি কমনলি ক্লাসিক্যালি প্রেজেন্ট ইন নালিফারাস ইনফার্টাইল ওমান, সেটা একটা আছে, এবং ইনসিডেন্সটা বলছি যে 25 to 35, এটাই হচ্ছে পিক ইনসিডেন্স। বাট রিপ্রোডাক্টিভ, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, এবং এটা রিস্ক ফ্যাক্টর ইনফার্টাইল পেশেন্টের থাকতে পারে বেশি, সিঙ্গেল এবং নালিফারাস লেডি থাকবে, আর্লি মেনার্কি যার হয় তাদের বেশি রিস্ক, রেগুলার মিনস্ট্রুয়াল সাইকেল লেস দ্যান 27 ডেজ তাদের বেশি হতে পারে, এবং প্রলং মিনস্ট্রুয়াল পিরিয়ড ইউজুয়ালি 8 or more days। আরেকটা আমরা বলি যদি বলে জেনেটিক বিষয় বলি, তাহলে সেখানে বলছে যে 5 ডিগ্রি রিলেটিভে যদি থাকে তার এন্ডোমেট্রিওসিস হতে পারে। যে সমস্ত মহিলা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আমরা যেটা বলছি যে যারা আসলে কোনো ওরাল কন্ট্রাসেপটিভ ব্যবহার করে না তাদের হতে পারে, আমরা বলি যে ওরাল কন্ট্রাসেপটিভ ইজ এ প্রোটেক্টিভ ফ্যাক্টর।
তো এখানে একটা কোশ্চেন আসছে যে ইজ ইট ইনহেরিটেড। আমরা যেটা বলছি যে মেন্ডেলিয়ান প্যাটার্ন অনুযায়ী এটা ইট ইজ নো মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স বাট ইট ইজ ইউজুয়ালি মাল্টিফ্যাক্টরিয়াল। আমরা যেটা বলছি নিউরো হিউমারাল ফ্যাক্টরের সাথে জড়িত, সেলুলার ফ্যাক্টর আছে এবং হিউমারাল ফ্যাক্টর আছে। তো একটা যেটা দেখা গেছে যে রিস্ক অফ এন্ডোমেট্রিওসিস ইজ 7 টাইমস হায়ার ইন ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আর 75% ইনসিডেন্স ইজ মোনোজাইগোটিক টুইন। শাপলা আমার কথা বুঝতে পারছো তো? হ্যালো, এটা কি রেসপন্ড করতে হবে? হ্যালো স্যার আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা গুড, বুঝতে পারছো তো? আমরা এটাকে বলছি যে 75% ইনসিডেন্স ইজ মোনোজাইগোটিক টুইন, তাহলে ডেফিনেটলি এর একটা জেনেটিক ইনহেরিটেন্স আছে। আবার বলছে যে নো মিউটেশন হ্যাজ বিন আইডেন্টিফাইড সো ফার। আমরা এখানে বলছি যে ক্রোমোজোমাল কিছু আছে। তো তোমরা যদি গ্রাজুয়েট লেভেল স্টুডেন্ট হও তোমাদের জন্য এত জরুরি না, কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য হয়তো এটা প্রয়োজন পড়তে পারে, এই জন্য একটু উচ্চারণ করে যাচ্ছি। তাহলে ফ্যামিলি অ্যাসোসিয়েশন আমরা যেটা বলছি রিলেটিভ রিস্ক টু সিবলিং আছে 2 to 2.3 ওভারঅল। এখানে আমরা একটা দেখাচ্ছি যে সোশিও ইকোনমিক বার্ডেন, সেখানে আমরা বলছি যে এইরকম এন্ডোমেট্রিওসিস হলে তার ড্রাগের জন্য একটা খরচ হয়, ডায়াগনস্টিক পারপাসে একটা খরচ হয়, সার্জারির জন্য একটা, হেলথ কেয়ারের জন্য একটা, এবং আদার্স এআরটি এই সমস্ত বিষয়। এখানে আমরা বলছি ড্রাগস, আমরা বলছি যে মোস্ট অফ দ্য ড্রাগস আর ভেরি কস্টলি। ডায়াগনস্টিক যে এগুলো আছে, আমরা বলি যে এন্ডোমেট্রিওসিস যদি ডায়াগনোসিস করতে যায় তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা ল্যাপ্রোস্কোপি, ইট ইজ অলসো কস্টলি। সার্জারি আমরা যদি ল্যাপারোটমি যাই করি না কেন সেটারও একটা কষ্ট আছে। তো এটা একটা সোশিও ইকোনমিক্যাল একটা বার্ডেন, এই এন্ডোমেট্রিওসিস পেশেন্ট আমাদের জন্য একটা বার্ডেন। তো আমরা প্যাথোজেনেসিসটা নিয়ে যদি কথা বলি এন্ডোমেট্রিওসিসের, আমরা প্রথম কথা বলেছি যে একটোপিক এন্ডোমেট্রিয়াম, নট নর্মাল লাইনিং অফ দ্য ইউট্রাস, এটা থাকবে আউটসাইড দ্য ইউট্রাইন ক্যাভিটি। সেখানে বলছে যে এর প্যাথোজেনেসিস নট ফুললি আন্ডারস্টুড, বাট এটা ইট মে বি জেনেটিক হতে পারে, মে বি ইমিউনোলজিক্যাল। তো যেটাই আমরা বলি জেনেটিক ফ্যাক্টর, যেটা হায়ার রিস্ক ইন ফার্স্ট ডিগ্রি, যেটা আগেই বললাম, এখানে যে জিনিসগুলো হয় ইমিউনোলজিক্যাল কিছু ফ্যাক্টর দায়ী থাকে, কিছু ইনফ্লামেটরি ফ্যাক্টর, এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম আছে তার ক্যারেক্টারের উপরে নির্ভর করবে এন্ডোমেট্রিওসিস হবে কি হবে না। তাহলে আমরা বলছি ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর একটা বিষয়, ইনফ্লামেটরি একটা ইনফ্লামেশন একটা বিষয়, এবং ক্যারেক্টারস অফ একটোপিক এন্ডোমেট্রিয়াম একটা বিষয় রয়ে গেছে। তো যাই হোক অনেক হাইপোথিসিস আছে, সেখানে আমরা বলছি রেট্রোগ্রেড মিনিস্ট্রেশনের জন্য হতে পারে, মোলারিয়ান যেটা সিলোমিক মেটাপ্লেসিয়া আমরা বলি, পেরিটোনিয়াল যে এপিথেলিয়াম আছে তার মেটাপ্লেসিয়া হয়ে হতে পারে, লিম্ফ্যাটিক স্প্রেড and hematogenic spread। আমরা দুটো কথাই বলি, একটা হচ্ছে যে ইমপ্লান্টেশন থিওরি আর একটা বলছি যে সিলোমিক মেটাপ্লেসিয়া থিওরি। তো ইমপ্লান্টেশন তিন ভাবে হতে পারে। রেট্রোগ্রেড মিনিস্ট্রেশনের জন্য দেখা যাচ্ছে যে লিভিং যে এন্ডোমেট্রিয়ামটা আছে সেই লিভিং এন্ডোমেট্রিয়ামটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যায়, মেইনলি পাউচ অফ ডগলাস, কিন্তু ইউজুয়ালি পরে আসলে কোথায়, যেটা ওভারির উপরে পড়ে, পাউচ অফ ডগলাসে পড়ে, সেখান থেকে ইমপ্লান্ট হতে পারে। আবার লিম্ফ্যাটিক এন্ড হেমাটোজেনাস যদি স্প্রেড হয় তাহলে যে অর্গানে যায় সেখানেও ইমপ্লান্ট হবে। এই ইমপ্লান্ট হওয়ার যে কারণগুলো বললাম যে রেট্রোগ্রেড মিনিস্ট্রিয়ালের জন্য হতে পারে, আয়োডোজেনিক ইমপ্লান্টেশন হতে পারে, অথবা ট্রান্সফার্ড বাই লিম্ফ এন্ড ভেন, দ্যাট ইজ হেমাটোজেনাস। আমরা এখানে যেটা বলছি যে এই যে রেট্রোগ্রেড মিনিস্ট্রেশন বা লিম্ফ্যাটিক স্প্রেড বা হেমাটোজেনাস স্প্রেড যাই হোক না কেন, এই যে লিভিং এন্ডোমেট্রিয়াল সেলগুলো যখন একটা জায়গায় গিয়ে পড়ে সেখানে একটা ইনফ্লামেটরি মিডিয়েটর আছে, সেখানে আদার সাইটোকাইন আছে এন্ড ইনফ্লামেটরি। সেখানে আমরা যেটা ইউজুয়ালি বলি যে VEGF, IL-8, IL-1, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 8, এন্ড সেখানে বলছি যে আদার্স যে সাইটোকাইন গুলো আসে, এটার জন্য যে ইমিউন ইনটলারেন্স হয়। এখানে এটা আমরা ইউজুয়ালি দেখছি যদি তার ইমিউন ফ্যাক্টর গুলো যদি এখানে অ্যাক্টিভ না হয় তাহলে ওই লিভিং সেলটা সেখানে যে সাইডে পড়ে সেখান থেকে পলিফাইড করে ইমপ্লান্ট হয়ে অ্যাডিশন হয়ে আলটিমেটলি অ্যাঞ্জিওজেনেসিস যখন হয়ে যাবে, তার মানে ওর মধ্যে যখন ব্লাড ভেসেল গ্রো করবে আলটিমেটলি সেটা লিভিং টিস্যু হিসাবে ওখানে যায়।
আলটিমেটলি এই লিভিং যে এন্ডোমেট্রিয়াম আছে ইট হ্যাজ গট estrogen and progesterone receptor. আলটিমেটলি যখন ওভারিয়ান সাইকেলে আসে and ওভারিয়ান সাইকেলে আসলে ফলিকুলার ফেজে ইস্ট্রোজেন, সিক্রেটরি ফেজে প্রজেস্টেরন আছে and ইস্ট্রোজেনের জন্য এই এন্ডোমেট্রিয়ামটা প্রলিফারেট করবে এবং সিক্রেটরি ফেজে এসে সেটা সিক্রেটরি চেঞ্জ হবে এবং সেখানে দেখা যাবে যে নরমাল এন্ডোমেট্রিয়ামে যেভাবে মেনস্ট্রুয়েশন হয় এখানেও ঠিক সেইভাবে ইস্ট্রোজেন প্রজেস্টেরন রিঅ্যাকশনের জন্য তার এন্ডোমেট্রিয়াম শেডিং হবে এবং শেডিং হলে পরে সেটা ওই সারাউন্ডিংস এরিয়া ছড়াই গেলে সেখানে একটা ফরেন বডি রিঅ্যাকশন হয়ে ক্রনিক ইনফ্লামেশন হয়, ইনফ্লামেটরি মিডিয়েটর আসে, তারপরে ফাইব্রোসিস হবে, অ্যাডিশন হবে, সাস প্যাথোলজি। এটাই আমরা একটা ফিগারে দেখাচ্ছি। কিন্তু আমাদের কোশ্চেন হলো যে রেক্টোগেট মিনিস্ট্রেশন তো অ্যাকচুয়ালি most of the patient having faced retrograde menstruation, but why not most of them affected by endometriosis? সেখানে আমরা বলছি যে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে যে সবারই যদি রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন হয় তাহলে সবারই কেন এন্ডোমেট্রিওসিস হয় না। সেখানে এইরকম বলা হয়েছে যে এটা ডিপেন্ড করে অ্যামাউন্ট অফ exposure of retrograde menstruation, তার মানে amount of retrograde menstruation at the same time woman's immunological response, এটা একটা বিষয়। আর আমরা যেটা বলছি যে retrograde menstrual যে ম্যাটেরিয়ালটা গেল তার ডিফারেন্ট, সেটা আছে ডিফারেন্ট কম্পোজিশন এন্ড বায়োলজিক্যাল পাথওয়ে অফ এন্ডোমেট্রিয়াল সেল, সেটার উপরে নির্ভর করবে। আবার একইভাবে আমরা বলছি যে যার যে সমস্ত লেডি এরকম ইমিউন ফ্যাক্টরের একটা মানে ডেফিসিয়েন্সি আছে তার যে পেরিটোনিয়াল ফ্লুইড আছে সেখানে বসে there is definitely a difference in inflammatory mediators and growth factor in peritoneal fluid of those with endometriosis in comparison to with those without, মানে যার নাই তার সাথে তার পেরিটোনিয়াল ফ্লুইডের একটা কেমিক্যাল কম্পোজিশনের একটা ডিফারেন্স আছে। তাহলে আমরা বলছি যে সবারই হয় না, এই কারণে যে কতটুকু এন্ডোমেট্রিয়াল টিস্যু পেরিটোনিয়াল ক্যাভিটি বা আদার্স এরিয়া গেল এবং সেই টিস্যুর ক্যারেক্টারটা কেমন সেটার উপরেও একটা নির্ভর করবে। এট দ্য সেম টাইমে তার পেরিটোনিয়াল ক্যাভিটি পেরিটোনিয়াল ফ্লুইডের কেমিক্যাল কম্পোজিশন সেটার উপরে নির্ভর করবে। এট দ্য সেম টাইম ইমিউন স্ট্যাটাস অফ দ্যাট লেডি এটার উপরে নির্ভর। আমরা ইউজুয়ালি দেখেছি যে এন্ডোমেট্রিওসিস তাদের হয় যাদের সেলুলার ইমিউনিটি ডেফিসিয়েন্ট আছে as well as HLA-B27 যে জিন সাপ্রেশন আছে তাদের হয়। কারণ এই HLA-7 যে জিন আছে সেটা ইউজুয়ালি ইনঅ্যাক্টিভ করে ন্যাচারাল কিলার সেল এন্ড ম্যাক্রোফেজ। এটাই আমাদের কথা। আমরা কমন সাইট গুলো জাস্ট একটা ছবিতে দেখাইছি। মোস্ট কমন সাইট আমরা বলছি যে ওভারি and uterine ligament and uterine pouch, and other side was uterine cells, fallopian tube, sigmoid colon and sus. And আমরা বলছি যে outside the pelvic cavity umbilicus, bladder, kidney, lung, liver, even brain, এটা আমরা এগুলো জাস্ট এগুলো দেখাচ্ছি। আমরা যে ইউজুয়াল যে প্যাথোলজি গুলো দেখেছি সেটা কি প্যাথোলজি হয়, ওভারিতে যদি হয় সেটা হয় ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস, পেলভিক ক্যাভিটি পেরিটোনিয়ামে যদি যায় পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস, এবং ওটা ইনফিল্ট্রেট করে যদি অ্যাডজাসেন্ট অর্গানে যদি যায় সেটাকে আমরা ডিল ইনফিল্ট্রেটিং এন্ডোমেট্রিওসিস বলি, আর আদার্স ডিস্টাল অর্গানে হলে সেই সমস্ত জায়গায় আমরা সেই রকম ভাবে এন্ডোমেট্রিওসিস বলছি। এবং যে অর্গান ইনভলভ করবে সেই থেকে যে ধরনের সিম্পটম হয় সেই রকম হতে পারে। সে আমরা যদি মনে করি যে মানে যদি ধরে নেই যে ব্লাডারকে ইনভলভ করছে তাহলে ঠিক ডিউরিং মেনস্ট্রুয়েশন তার ওই সময় হেমাসুরি হবে, আমরা বলি দ্যাট ইজ ক্যাটামোনিয়াল হেমাসুরি। আবার যদি দেখা যায় যে রেকটামকে ইনভলভ করছে, রেকটামকে ইনভলভ করলে ওটা যেহেতু মিনিস্ট্রাল সাইকেলে যায় সেখানে দেখা যায় যে মিনিস্ট্রাল সাইকেল সিক্রেটরি ফেজে পরে যে মিনিস্ট্রাল ফেজে আসে সেখানে ব্লাড ভেসেল ইরোড হয়ে যেতে পারে এবং ব্লিডিং হতে পারে। আমরা এটাকে বলি ডিসকেজিয়া, দ্যাট ইজ এইটা ক্যাটামোনিয়াল, দ্যাট মিন্স মিনিস্ট্রেশনের সাথে রিলেটেড, তাই এটাকে বলি ক্যাটামেনিয়াল ডিসকেজিয়া, এরকম আর কি। তো ডিস্টাল অর্গান যখন হয় তখন এরকম, যদি লাঙে হয়, লাঙে পুলুরা হলে তখন তাকে বলি যে ওইখানে যদি নিউমোথোরাক্স হয় এরকম রেগুলার ইন্টারভালে তাহলে সেটাকে বলে ক্যাটামেনিয়াল নিউমোথোরাক্স। আর যদি ব্রেনে হয়, ব্রেনে হলে আবার দেখা যায় সেখানে এই সময়
এই মিনিস্ট্রিয়াল পিরিয়ডে কনভালশন হয়, দ্যাট ইজ সিজার, সেখানে আমরা বলি ক্যাটামেনিয়াল সিজার। সেটা ডিপ ইনফিল্ট্রেটিং এন্ড আদার্স অর্গানে হলে এইরকম হয়। কিন্তু আমরা আমাদের বেসিক কথা হচ্ছে যে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস এন্ড পেলভিক এন্ডোমেট্রিওসিস, আমরা এইটার উপরেই সবসময় এমফাসিস দেই। সেখানে জাস্ট প্যাথোলজিটা আগেই বলেছি যে ইস্ট্রোজেন প্রলিফারেশন করবে, প্রোজেস্টেরন ডিসিপ্রেশন করবে, আলটিমেটলি ডিক্রিয়েশন অফ দ্য কর্পাস লুটিয়াম যখন হবে তখন এই যে যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম আছে সেলাপ আউট হবে, এবং সেলাপ আউট হলে যা হয় সেটার জন্য যেখানে ইনফ্লামেটরি রিঅ্যাকশন হবে এবং টিবিএন ডিপোজিশন হবে এন্ড ফাইব্রোসিস হবে। আমরা যেটা বলছি যে ওভারিতে এন্ডোমেট্রিওসিস হলে কি হয়, যে ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস হলে ওখানে যে স্ল্যাব টিস্যুটা আসে আলটিমেটলি ওটা পেন্ট আপ হয় এবং বড় হতে হতে দেখা যায় যে এন্ডোমেট্রিওমা হয়। এন্ডোমেট্রিওমা হলে আমরা ইউজুয়ালি যখন ল্যাপ্রোস্কোপি ভিউতে দেখি সেখানে আমরা একটা সিস্ট দেখি এবং সেখানে দেখা যায় একটা চকলেট কালারের একটা সিস্ট থাকে এবং বড় থাকে, এবং এটা ফ্লুইড যেটা থাকে এই ফ্লুইড রিপ্রেজেন্ট করে হেমোলাইজ ব্লাড এন্ড ডিএসকমোটেড এপিথেলিয়াম। সেখানে গ্ল্যান্ডোস্ট্রোমা থাকে আর ফাইব্রোটিক অল থাকে। আমরা যদি মাইক্রোস্কোপে দেখি ফাইব্রোটিক অল ডায়াগনোসিসের জন্য আমরা বলছি যে ফাইব্রোটিক অল হেমোসাইটেড ইন লেডেন ম্যাক্রোফেজ থাকবে। তো এইটাই আছে, এটা এন্ডোমেট্রিওসিস। আমরা যেটা দেখছি আমাদের পানি খাওয়ানোর ব্যবস্থা করব, বোতলে টানবো তাহলে আনবো। তাহলে সরি, এখানে আমরা বলছি যে এন্ডোমেট্রিওসিস এটা চকলেট সিস্ট, এইরকমই ভিউটা আমরা দেখি আর কি। ম্যাক্রোস্কোপিক আমরা যেটা বললাম, কিন্তু মাইক্রোস্কোপিক যেটা আমরা ম্যাক্রোস্কোপি লেসন তো ল্যাপ্রোস্কোপিতে বা ল্যাপারোটমিতে আমরা ন্যাকেটাই আমরা যেটা দেখতে পারি সেটা ল্যাপ্রোস্কোপি, আর মাইক্রোস্কোপি যেটা হলো সেটা হচ্ছে যে আমরা ল্যাপ্রোস্কোপি ভিউতে দেখি। তা আমরা যে ল্যাপ্রোস্কোপি বলি আর ল্যাপারোটমি বলি, যে আমাদের কিছু যে ডায়াগনোসিস কিভাবে করি ক্লিনিক্যাল আই মানে চোখে দেখে, সেটা হচ্ছে যে এক যদি চকলেট সিস্ট হয় তাহলে এক বুঝেই ফেললাম যে সিজি চকলেট মেটেরিয়াল পাওয়া যাচ্ছে, সিস্ট অল ওপেন করলে আমরা বুঝেই ফেলি যে এটা চকলেট। বাট নিউয়ার যে ইমপ্ল্যান্ট সেগুলো আমরা বলি যে অনেক সময় পেরিটোনিয়াল সারফেসে রেড ইমপ্ল্যান্ট থাকে, মানে লাল লাল ইমপ্ল্যান্ট মানে গোটা থাকে, অনেক জায়গায় হোয়াইট প্লেট সাদা সাদা গোটা থাকে, অনেক সময় ক্লিয়ার ভেসিকেল মানে ছোট্ট ছোট্ট ভেসিকেল থাকবে পরিষ্কার একেবারে ক্লিয়ার ভেসিকেল কন্টেন্ট ক্লিয়ার ফ্লুইড, আবার কোনো কোনো ব্লাড ফিল্ডের অ্যাক্টিভ লেশনও থাকতে পারে। তো ইউজুয়ালি আমরা এই জিনিসগুলো দেখি এবং এইগুলো যদি পাই আমরা মনে করি দ্যাট ইজ অ্যাক্টিভ লেশন। আর আমাদের কমন যে কথাগুলো আমরাও শিখে আছি তোমরাও শিখছো, আমরা বলি পাউডার বার্ন লেশন, বাট পাউডার বার্ন লেশন দ্যাট ইজ বা গান স্টিক লেশন আমরা যেটাই বলি না কেন এইটা কিন্তু আসলে অ্যাক্টিভ লেশন না, দ্যাট ইজ ডেড লেশন। এই লেশনটা একটা সময় অ্যাক্টিভ ছিল, আলটিমেটলি এখন হিলড আপ হয়ে গেছে, এখন পাউডার বার্ন লেশন আছে এবং ইট হ্যাজ গট নো response, it has got having no response to estrogen or progesterone, সেজন্য আমরা বলছি it is old lesion or inactive lesion। অ্যাক্টিভ লেশন বলছি রেড ইমপ্ল্যান্ট, হোয়াইট প্লেট, ক্লিয়ার ভেসিকেল এন্ড ডিভিশন, এটাই আমরা বলছি। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে আমাদের যে রেড ইমপ্ল্যান্ট, এটা দেখা যাচ্ছে অ্যাক্টিভ লেশন। আচ্ছা, এইটা আমরা যেটা দেখছি দেখো এভাবে বেরিয়ে আসছে একেবারে সিজি ম্যাটেরিয়াল ল্যাপ্রোস্কোপিক যে ভিউ, সেখানে আমরা এটা পেয়েছি এরকম একটা চকলেট সিস্ট ছিল, সেখান থেকে এইভাবে আমরা বের করি। আর এটা হচ্ছে অপারেটিভ প্রসিজার, এরকম পাওয়া যায় গ্রস অ্যাপিয়ারেন্স আমরা এরকম দেখাইছি। পেরিটোনিয়াল এন্ডোমেট্রিওসিস এরকম ক্লিয়ার হয়েছে, এখানে রেড ইমপ্ল্যান্ট আছে অধিকাংশ এবং হেমোরেজিক স্পটও আছে। ও এখানে একটা জিনিস বলছি যে এইরকম যদি পাকারিং থাকে, পকেটিং থাকে, এই এক সাইডে এটা খেয়াল করো যে এটা পকেটিং হয়েছে, পেরিটোনিয়াল অ্যাডিশন আছে, দুই পাশে দুটো ক্যাভিটি আছে, এটাকে আমরা বলি পকেটিং। আদার সাইড আমলিকাস আছে। জাস্ট মাইক্রোস্কোপিক্যালি আমরা যেটা বলছি আন্ডার মাইক্রোস্কোপ দ্যাট ইজ দ্য ক্লিন কাট কনফার্মেটরি ডায়াগনোসিস। আমরা একটা এন্ডোমেট্রিক লেশন whether it is endometric lesion or other lesion সেটা আমরা কনফার্ম করতে গেলে মানে আমরা হিস্টোপ্যাথোলজি করি, হিস্টোপ্যাথোলজি করে যদি আমরা এন্ডোমেট্রিক গ্ল্যান্ড স্টোমা পাই এবং ওখানে ফিব্রিলও যদি পাওয়া যায় এবং যেটা রেড সেল পাওয়া যায় এবং হেমোসাইটেন লেডেন ম্যাক্রোফেজ যদি পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে এটা এন্ডোমেট্রিক লেশন। এবং এটা বলা আছে ডায়াগনোসিসের জন্য এই যে চারটা কন্ডিশন বলে এর মধ্যে দুইটা থাকলে আমাদের কনফার্মেটরি ডায়াগনোসিস। এখন যে আমরা বলছি যে এন্ডোমেট্রিওসিস হলে ইউজুয়ালি এন্ডোমেট্রিওটিক পেশেন্ট আমাদের কাছে আসে ইনফার্টিলিটি নিয়ে। তো ইনফার্টিলিটি কেন হয় আমরা কিন্তু আমাদের স্টুডেন্টের জন্য বলছি যে আমরা ইনফার্টিলিটি আমরা যদি এন্ডোমেট্রিওসিস কোনো পেশেন্ট আসে মানে তাদের কেস দেই বা পরীক্ষা দেই,
তখন আমরা বলি যে কি কারণে ইনফার্টিলিটি করে, এন্ডোমেট্রিওসিস কিভাবে ইনফার্টিলিটি করে। তো প্রথম আমরা যে অনেকগুলো ভাগে ভাগ করে ফেলি, আমরা একটা বলছি যে একেবারে ডেফিনিট যে কজ, তার মধ্যে পসিবল যেটা মেকানিজম আমরা বলছি, সেটা বলছি যে একটা হচ্ছে মেকানিক্যাল, সেটা হচ্ছে অ্যাডভান্স স্টেজে মেনলি হয়। এই যে অ্যাডিশন হয়ে যায়, এই অ্যাডিশনের কারণে পেলভিক ডিস্টরশন হয়, আর টিউব আর ওভারির যে রিলেশনশিপ এটা টোটালি ডিস্ট্রয়েড হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইমে টিউবটা যে মডেলিটি থাকে সে মডেলিটিটা নষ্ট হয়ে যায়, কারণ এই যে টিউব কিঙ্কিং হয়ে যায়, টিউব ডিস্টর্টেড হয়ে যায় ডিউ টু অ্যাডিশন। আলটিমেটলি টিউবাল মডেলিটি লস হয় এবং টিউবে যে ওই ল্যাটারাল সাইডে যেটা আমরা বলছি ফিমব্রিয়া, এই ফিমব্রিয়ার অ্যাক্টিভিটি কমে যায়। এর কারণে দেখা যায় টিউব ওভারিয়ান যে রিলেশনশিপ লস হওয়ার কারণে টিউবটা ওভামটাকে ঠিক সেইভাবে পিক আপ করতে পারে না। এটা আমরা বলছি মেকানিক্যাল কজ। তাহলে আলটিমেটলি আমরা বলছি যে একটা হচ্ছে টিউব ওভারিয়ান রিলেশনশিপ লস হয়, টিউবাল মডেলিটিটা ডিস্টর্টেড হয় বা অল্টার হয়, আর ওভাম পিক আপটা হয় না। এটা একটা আমরা একটা বলছি যে মেকানিক্যাল কজ। আর আমরা যেটা বলছি যে অল্টারেশন ইন পেরিটোনিয়াল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে এই যে এন্ডোমেট্রিওটিক পেশেন্টের যে পেরিটোনিয়াল ফ্লুইড, ইউজুয়ালি আমরা পেরিটোনিয়াল ফ্লুইড বলছি যে 5 ml থাকে, বাট ইন কেস অফ endometriosis patient she had got increased amount of peritoneal fluid, কারণ হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশন থাকার কারণে এখানে ম্যাক্রোফেজ থাকে, আদার্স লিউকোসাইট, সাইটোকাইন থাকে। এই ম্যাক্রোফেজ নাম্বার অফ ম্যাক্রোফেজ ইজ হাই। আলটিমেটলি এই স্পার্ম যে উসাইড যেগুলো আসে, স্পার্ম আসলো বা উসাইড আসলে এটা এনগালফ করে ফেলে, দ্যাট ইজ স্পার্ম ফ্যাগোসাইটিস হয়, ইমপ্লান্টেশন ফেলিওর হয়ে যায়। এটা একটা। আবার অনেক সময় দেখা গেছে যে আমাদের যে ফলিকলটা ডেভেলপ করে ওভারিতে, এই ফলিকুলার ফ্লুইডের অল্টারেশন হয় এবং যার কারণে অল্টারেশন হওয়ার কারণে অ্যানোভুলেশন হয়, ওভুলেশন হতে পারে না। এটা একটা বিষয়। আরেকটা বলছে যে অল্টারেশন অফ সিস্টেমিক ইমিউন রেসপন্স। তাহলে আমরা মেইনলি যেটা বলি অ্যানোভুলেশন, আরেকটা হচ্ছে পেলভিক ক্যাভিটি ডিস্টরশন, আরেকটা বলছে পেরিটোনিয়াল ফ্লুইডে রিচ ইন সাইটোকাইনস এন্ড ম্যাক্রোফেজ। আমরা যদি সহজভাবে বলি এই রকম, পেলভিক মানে মেকানিক্যাল কজ আছে পেলভিক ক্যাভিটি ডিস্টরশন, দ্বিতীয় কজ হলো আমরা যেটা বলছি অ্যানোভুলেশন, তৃতীয়টা বলছে যে ক্যারেক্টারিস্টিক চেঞ্জ ইন কম্পোজিশন অফ দা পেরিটোনিয়াল ফ্লুইড। এটা হচ্ছে ইনফার্টিলিটির একটা কারণ। আর এই যে হরমোনাল যে কথাগুলো আমরা বলছি, সেখানে ফলিকুলোজেনেসিস হয় না, লুপিয়াল ফেজ ডিফেক্ট হয়, লুপ সিনড্রোম হতে পারে, আর অ্যাসোসিয়েটেড গ্যালাক্টোরিয়া হতে পারে। এগুলো মানে একেবারে হাইপোথেটিক্যাল কথাবার্তা, কিন্তু ওইটা হচ্ছে মেন। আমরা যেটা দেখেছি যে মান্থলি ফিকন্ডিটি রেট ইজ লোয়ার ইন ওমেন উইথ মাইল্ড ডিজিজ, এটা হয়। কিন্তু এর একবার যদি সে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে তার সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি কমপ্লিকেশন রেয়ার। তো আমরা এখানে যে সিম্পটমের কথা যদি বলি, মেইনলি বলছি যে পেন, এই পেনের যেটা আমরা পাই, এরকম একটা এন্ডোমেট্রিওটিক পেশেন্ট আমাদের কাছে আসে মেইনলি পেলভিক পেন অর ডিসমেনোরিয়া নিয়ে, সেটা বলছে ক্রনিক পেলভিক পেন অর ডিসমেনোরিয়া নিয়ে আসে, আর সাথে থাকে ডিসপেরোনিয়া এন্ড ইনফার্টিলিটি। আমরা এটা বলি যে পেলভিক এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রিক পেশেন্টে ক্লাসিক্যাল ট্রায়াড যেটা, সেটা হচ্ছে ইনফার্টিলিটি, ক্রনিক পেলভিক পেন এন্ড ডিসমেনোরিয়া এট দ্য সেম টাইম ডিসপেরোনিয়া। তো আমরা যেটা বলছি ডিসমেনোরিয়া, এখানে একটা ক্যারেক্টারিস্টিক ডিসমেনোরিয়া হয়। সেই ডিসমেনোরিয়াটা হচ্ছে কি প্রি, ইন্ট্রা এন্ড পোস্ট মিনস্ট্রুয়াল ডিসমেনোরিয়া। দ্যাট মিন্স ডিসমেনোরিয়া আছে পেইনফুল মিনস্ট্রুয়েশন। তাহলে ইউজুয়ালি ওই একটা পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন বলে ডাক্তার সাহেব আমার মাসিক শুরু হওয়ার আগেই ব্যথাটা শুরু হয়ে যায়, 2-3 দিন আগের থেকে। মাসিক শুরু হলে at the onset of menstruation, from onset of menstruation was the pain gradually increase in intensity and maximum day 3-4, and was the pain gradually subside but little amount of pain usually persist after cessation of menstruation. সেজন্য আমরা বলছি যে all phase তার ডিসমেনোরিয়া হয়, সেটা হচ্ছে প্রিমেনস্ট্রুয়াল, ইন্টারমেনস্ট্রুয়াল and postmenstrual. Even a little bit of pain may persist in between menstruation. তাহলে দেখা যায় যে এইরকম পেশেন্ট সবসময় আমাদের কাছে, তাহলে একটা সময় at the later stage of the patient may present with chronic pelvic pain. আরেকটা আমরা যেটা বলছি যে ডিসপেরোনিয়া, এবং ডিসপেরোনিয়া এটা মেইনলি ডিপ সিটেড ডিসপেরোনিয়া, আর এই পেশেন্ট আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে তো আসে।
তো সরি, এই যে পেন গুলোর মধ্যে আমরা যে অর্গান যেভাবে ইনভলভ হয়েছে সেটার উপরে আমরা যদি ইউটেরাসে হয় তাহলে ডিসমেনোরিয়া, পেলভিক ক্যাভিটি যদি ইনভলভ হয় তাহলে ডিসপেরোনিয়া, ডিসকেজিয়াবোসিস যখন রেকটাম ইনভলভ হয়, ডিসইউরিয়াবোসিস যখন ব্লাডার ইনভলভ হয়, লো ব্যাক পেন বোসি যখন স্যাক্রাল প্লেক্সাস ইনভলভ হয়, দ্যাট মিন্স আমরা বলছি যে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, আর ক্রনিক পেলভিক পেন হয় যখন টোটাল পেলভিক ক্যাভিটি ডিস্টর্টেড হয়ে যায়। এটা আমরা একটা প্রেজেন্টেশন এইভাবে একটা দেখাইছি, কিন্তু ইউজুয়াল যা বললাম ওইটা ওইরকমই। আমরা যে ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেটা হয়, ইউজুয়ালি আমরা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পার অ্যাবডোমিনাল তেমন কিছু পাই না। আমরা কিছু পজিটিভ সাইন পাইতে পারি যদি পেলভিক এক্সামিনেশন করি। সেই পেলভিক এক্সামিনেশন করার সময় আমরা ইনস্পেকশনে তেমন কিছু পাই না। আমরা যখন পালপেশন করি তখন যেটা ইউজুয়ালি পেশেন্ট ফিল পেন, and when you palpate introduce your two finger in posterior fornix, তো তখন দেখা যায় কি পাওয়া যায়, ইউজুয়ালি ইউটারাসটা থাকে ফিক্সড and retroverted। এটা কারণ হচ্ছে ফিক্সড retroverted ডিউ টু অ্যাডিশন টু দ্য posterior wall, that means রেকটামের সাথে অনেক সময় and pars abdominalis সাথে অ্যাডিশন থাকে। আর ইউজুয়াল যেটা আমরা বলছি যে posterior fornix এ ইউটেরোস্যাক্রাল লিগামেন্টে একটা নোডুল, মানে নোডুলার অ্যারেঞ্জমেন্ট পাওয়া যায়, and that nodule is very painful। এখানে আমরা যেটা বলি, আমরা দুটো কন্ডিশনে আমরা পোস্টিরিয়র ফর্নিস দিয়ে আমরা নোডুল পাই। এই নোডুল গুলো যখন পেইনফুল হয় তখন আমরা বলি মোস্ট প্রবাবলি ইট ইজ এন্ডোমেট্রিওসিস, আর নোডুল গুলো যখন পেইনলেস হয় তখন আমরা মনে করি যে হয়তো বা আদার এটা তার মেলিগন্যান্ট লেশন, হয়তো তার ইউটেরাইন মেলিগন্যান্সি আছে বা ওভারিয়ান মেলিগন্যান্সি আছে। এটা যখন সেকেন্ডারি ইনভলভ হবে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, আর তখনই এটা এই নোডুলগুলো পাওয়া যায়। তাহলে আমরা বলছি টেন্ডার নোডুল আর ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট আর ইউটেরাইন পাউচ, এটা আমাদের কাছে খুবই সাজেস্টিভ। আর আমরা সার্ভিক্সটাকে যদি আমরা মুভ করাই, তাহলে আমরা যেটাকে বলি সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ হবে। এইটা এরকম একটা ফাইন্ডিংস আমরা যদি পাই তাহলে আমরা তখন মনে করবো যে হয়তো বা এটা পেলভিক এন্ডোমেট্রিওসিস। তো এটা আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অনেক সময় আসতে পারে, কারণ হচ্ছে যে ডিসপেরোনিয়া এন্ড ডিসমেনোরিয়া এটা ইউজুয়ালি আদার্স কন্ডিশনে থাকতে পারে, যেটা আমরা বলি পেলভিক ইনফ্লামেটরি ডিস। তাহলে সেখানেও আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ফ্রম পেলভিক এন্ডোমেট্রিওসিস টু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। সেখানে যেহেতু ডিসপেরোনিয়া থাকে, সেই ডিপ সিটেড ডিসপেরোনিয়া, pelvic endometriosis, deep-seated dysmenorrhea, but pelvic endometriosis has got definite characteristic dysmenorrhea. At the same time, pelvic inflammatory disease also have characteristic dysmenorrhea. সেখানে কি হয়েছে, pelvic inflammatory disease যে dysmenorrhea হয় সেটা বলে হিস্ট্রিতে দেয় যে ডাক্তার সাহেব আমার মাসিক শুরু হওয়ার আগে আগে ব্যথা শুরু হয়, কিন্তু এই ব্যথাটা হয়তো দেখা যায় 2-3 দিন আগের থেকে শুরু হয়, মাসিক শুরু হলে এই ব্যথাটা কমে যায়, বাট মাসিক শেষ হওয়ার পরে আর কোনো ধরনের কোনো ব্যথা থাকে না। আমরা এই জন্য বলি যে ক্রনিক ইনফ্লামেটরি পেলভিক ডিজিজ যেটা হয় সেটাতে বলছে যে প্রিমিনিস্ট্রুয়াল এন্ড ইন্টারমিনিস্ট্রুয়াল ডিসমেনোরিয়া থাকে, এটা আমরা বলছি। বাট আরেকটা কন্ডিশন হতে পারে, অনেক সময় আমরা বলি এডিনোমায়োসিস, দ্যাট মিন্স endometriotic tissue present in myometrium, এবং সেটা আমরা বলি ফাইব্রোএডিনোমায়োমা, দ্যাট মিন্স এডিনোমায়োসিস। এর যে ডিসমেনোরিয়া হয় সেটা মেনলি ইন্টারমিনিস্ট্রিয়াল, মানে মাসিক শুরু হওয়ার থেকে ব্যথাটা শুরু হয় আর মাসিক শেষ হয়ে যাওয়ার পরে আর ব্যথা থাকে। তাহলে আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিসমেনোরিয়া হিস্ট্রি যদি আমরা সঠিকভাবে নেই, তাহলে আমরা ডিফারেনশিয়েট করতে পারবো যে what patient suffering from pelvic endometriosis and what patient which patient suffering from pelvic inflammatory disease and which patient suffering from adenomyosis। আর যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কর্পাস লুটিয়াম যদি হেমোরেজিক কর্পাস লুটিয়াম হয়, তাও এরকম হতে পারে বেনাইন আর মেলিগন্যান্ট ওভারিয়ান। আর স্পেশালি আমাদের অনেক সময় কনফিউজ হয়ে যায় একটোপিক প্রেগন্যান্সি নিয়ে। তাহলে একটোপিক প্রেগন্যান্সি ডেফিনেটলি তো একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা সিম্পটম থাকবে, সেখানে একটা আমাদের ডিলেড মিনিস্ট্রেশনের একটা হিস্ট্রি থাকবে, তার ব্যথা থাকবে, ব্যথার সাথে সাথে তার হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় বা শকের একটা সিম্পটম থাকবে। তাহলে আমরা মেইনলি যেটা বলছি যে এন্ডোমেট্রিওসিসের সাথে আমরা মিলাতে চাই ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এন্ড এডিনোমায়োসিস। তো আমরা যদি এরকম একটা পেশেন্ট যদি মানে আমাদের কাছে আসে, তাহলে আমরা প্রথমে হিস্ট্রি নেই, তার
ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তার যে পেলভিক এক্সামিনেশন যেটা কমপ্লিট করে নেই, এবং এর সাথে সাথে আমাদের যে জিনিসটা দরকার সেটা হলো আমরা একটা ট্রান্সভার্সাল সোনোগ্রাফি করি। বাট ট্রান্সভার্সাল সোনোগ্রাফি আমরা যে করি, তো সেখানে আমরা ডায়াগনোসিস শুধুমাত্র সেই ক্ষেত্রে করতে পারবো যার চকলেট সিস্ট, দ্যাট মিনস ওভারিয়ান এন্ডোমেট্রিয়াম আছে, তাদের ক্ষেত্রে টিবিএস এর একটা রোল আছে। বাট TBS has got no definite role in diagnosis of pelvic endometriosis, কারণ হচ্ছে যে এই যে স্মল লেশন গুলো TBS ট্রান্সভার্সাল সোনোগ্রাফি দিয়ে করা সম্ভব হয় না। এই জন্য আমরা বলছি যে এন্ডোমেট্রিওসিস ইজ নট এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা আমাদের আসলে আমাদের ডায়াগনোসিস করতে গেলে আমাদের ন্যাকে টাইপে দেখতে হবে। সেটা দেখতে গেলে কি আছে যে গোল্ড স্ট্যান্ডার্ড ইজ ল্যাপারোস্কোপি or ল্যাপারোটমি। আমরা ল্যাপারোস্কোপি বলি, গোল্ড স্ট্যান্ডার্ড ইজ ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপিতে আমরা বুঝতে পারবো যে whether this patient is suffering from endometriosis or other condition. সেখানে এক্সপার্ট ল্যাপারোস্কোপি সার্জন ক্যান আইডেন্টিফাই endometriotic lesion. তো আমরা যেটা বলছি সেখানে জেনারেলি আমরা এই ল্যাপারোস্কোপি করে আমরা কনফার্ম করি, কিন্তু আমাদের সব জায়গায় এই ফ্যাসিলিটিস না থাকার কারণে আমাদের ক্লিনিক্যালি বুঝে নিয়ে সেভাবে আগাতে হয়। তো ডেফিনিট ডায়াগনোসিস ইজ জেনারেলি মেড বাই, আমরা বলছি যে ক্যারেক্টারিস্টিক গ্রোথ এন্ড হিস্টোলজিক্যাল ফাইন্ডিংস and obtained by laparoscopy or laparotomy। বাইরে বেশি দিতে চাই না। তো এইগুলো আছে আমাদের ডায়াগনস্টিক টুল। আমরা বলেছি যে এন্ডোমেট্রিয়াল ডায়াগনোসিস, এগুলো আমরা বেশি বলতে যাচ্ছি না। ওই ল্যাপারোস্কোপি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলছি, সেখানে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা দেখে নিয়ে সেখানে আমাদের যে জিনিসগুলো যে অ্যাপ্রোচ করতে হয়, ইন্টার ম্যানিপুলেশন করতে হয়, করে সামনে পিছিয়ে দেখতে হয়, আমাদের লেফট সাইড রাইট সাইডে আমাদের ফ্লাঙ্ক দেখতে হয়। এগুলো দেখে কোন জায়গায় কোন ক্যারেক্টারিস্টিক লেশন, যেটা আগেই আমি আর্টার করেছি যে ক্লাসিক্যাল যে প্যাথোলজি গুলো আছে, রেড ইমপ্লান্ট, হোয়াইট প্লেট, ক্লিয়ার ভেসিকেল, এগুলো যখন আমরা পাই, আমরা ফাঁকা রিং বা এডিশন যদি পাই, পকেটিং এগুলো পাই, তখন আমরা মনে করি যে এটা এন্ডোমেট্রিওসিস। অথবা আমরা যদি পাউডার বার্ন লেশনও পাই সেটাও, আবার চকলেট সিস্ট হলে তো কনফার্ম হয়ে গেল। তো কোনো ক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপির সাথে অনেক ক্ষেত্রে আমরা সেখানে কিউরেটিভ সার্ভিসও দিয়ে দেই। সেখানে কি হয়, ল্যাপারোস্কোপি করার সাথে সাথে ডায়াগনোসিস করলাম, সম্ভব যদি হয় সেখানে তাকে আমরা যেটা বলছি কনজারভেটিভ সার্জারিও করে দিতে পারি। আমাদের সার্জারির যে প্ল্যান থাকে সেখানে আছে যে আমাদের যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম গুলো আছে, আমাদের সার্জারি যদি উদ্দেশ্য হয় একটোপিক যে এন্ডোমেট্রিয়াম গুলো আছে সেই এন্ডোমেট্রিয়াম গুলোকে আমাদের ডিস্ট্রয় করে দিতে হয় অথবা এক্সিশন করে দিতে হবে। আমরা যদি কেটে বের করে আনতে পারি ভালো, অথবা ডিস্ট্রয় করে দিতে পারি, সেটা আমরা যেটা আমরা করি যে ডায়াথার্মিক কোয়াগুলেশন করে দিতে পারি। আরেকটা বলছে যে একটা অপরের সাথে লেগে থাকে অর্গান গুলো, দেখা যায় ইউট্রাস, টিউবস, ওভারি এন্ড সারাউন্ডিং অর্গান গুলো যখন লেগে থাকে, যদি এটাকে আমরা যেটা ভিউ থাকে সেটা আমরা সেপারেট করে দিই, এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রিজার্ভ করতে চাই নরমাল পেলভিক অ্যানাটমি। এই তিনটা কাজ আমাদের ল্যাপারোস্কোপিতে করতে হয়, বা আমরা ল্যাপারোটমি করলে এই কাজগুলো করি। এন্ডোমেট্রিয়াম থাকলে এন্ডোমেট্রিয়াম যে এন্ডোমেট্রিক যে টিস্যুটা আছে সেগুলো আমরা রিমুভ করি, এন্ড এট দ্য সেম টাইমে যে ফ্লুইডটা থাকলে সেটা অ্যাসপিরেট করে নেই, আর অনেক সময় এখন যেটা বলছি আমরা সিস্টটাকে রিমুভ করে দেই। তো এটা আমরা বলছি যে গোল্ড স্ট্যান্ডার্ড ল্যাপারোস্কোপি এভাবে করা হয়। তোমরা হয়তো দেখেছো যে ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স যেগুলো থাকে সেগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, যা মুখেই বলে ফেলেছি। ডায়াগনোসিস আর ইনভেস্টিগেশন, ওই মেইনলি আমরা যেটা বলছি ইনভেস্টিগেশন টিবিএস এর একটা রোল আছে, আর একটা বলছে যে ল্যাপারোস্কোপি। কিন্তু কোনো ক্ষেত্রে আমরা অনেক জায়গায় আমরা বলছি যে ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করা হয়, তখন যদি সাসপেক্টেড তার যখন হিস্ট্রি যদি থাকে যেটা ডিসকেজিয়া, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সরেক্টাল আল্ট্রাসাউন্ড করতে পারি। এই ড্রপলারে তেমন কোনো রোল নাই, কিন্তু অ্যাডভান্স স্টেজে আমরা এমআরআই করতে চাই। কারণ এমআরআই করার উদ্দেশ্য হলো যদি আমাদের ক্লিনিক্যালি পেশেন্ট যদি হিস্ট্রি শুনে মনে হয় যেটা স্টেজ 3 বা স্টেজ 4 এ চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি করার আগে কনফার্ম হয়ে নেই যে তার ইউট্রাস আর এদিকে রেকটাম ব্লাডার কতটুকু এডিশন হয়ে আছে। তাহলে এমআরআই করলে এইটাই সুবিধা, অ্যাডভান্টেজ অফ ইমেজিং এন্টার দি পেলভিস ইন মাল্টিপল প্লেন and particularly useful in evaluating rectum and cul de sac.
সেটা বলছি রেকটাম কালডিস্যাক যদি অ্যাডিয়ারেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা আর খুব বেশি ল্যাপারোস্কোপিতে যেতে চাই না, তখন ওই পেশেন্টকে বলি যে তুমি যদি ইনফার্টাইল পেশেন্ট হয় তাহলে তখন বলে যে আইভিএফ করে নাও। এই জন্য আমরা একটা এমআরআই এখানে একটা রোল আছে। আর একটা ইনভেস্টিগেশন টুলস এর মধ্যে আমরা রেখেছি CA-125 লেভেল, কিন্তু ইট ইজ নট ইউজড ফর ডায়াগনস্টিক পারপাস। কারণ হচ্ছে যে in some condition, in any some other condition, CA-125 level may be increased. সেখানে আমরা বলছি even chronic pelvic inflammatory disease and even adenomyosis, even fibroadenoma, এরকম কন্ডিশনেও CA-125 লেভেল বাড়ে। আর CA কাশিমার সার্ভিসে তো বাড়ে, তারপরে আদার্স ওভারিয়ান টিউমারে বাড়ে। ইট হ্যাজ গট নো ডেফিনিট ডায়াগনস্টিক ভ্যালু, তবু আমরা করি। এর সেন্সিটিভিটি স্পেসিফিটি অনেক কিছু দেখানো আছে, এগুলো আমরা মনে হয় এই লেভেলে একটু বাইপাস করে যায়। আমরা যেটা বলছি যে হিস্টোলজিক্যাল কনফার্মেশন, সেটা আগেও বলছি, আমাদের আরসিইউজি গাইডলাইনে বলছে যে যে বায়োপসিটা নিচ্ছে সেই বায়োপসিটা আমরা হিস্টোপ্যাথোলজি করি। তো সেখানে বলছে ভিজুয়াল ইন্সপেকশন ইজ ইউজুয়ালি এডুকেট বাট হিস্টোলজিক্যাল কনফার্মেশন অফ অ্যাট লিস্ট অন লেশন ইজ আইডিয়াল। এটা আমাদের আরসিইউজি গাইডলাইনে এটাই বলছে যে ইন্সপেক্ট করলে বাট যে জায়গা থেকে বায়োপসি নিলে তার একটা লেশনে যদি কনফার্ম করা যায় তাহলে ইট ইজ এডুকেট এবং আইডিয়াল, এটাই বলতে চাইছি। সেখানে ওই যে দুটো, এই চারটা পয়েন্টের থেকে দুটো থাকলেই আমরা বলি। হিস্টোলজিক্যালি আমরা যদি স্লাইড ভিউ দেখি কম বেশি এরকম, আমরা একটু টেনে যাচ্ছি। এখন আমাদের যে জিনিসটা হয়েছে যে আমরা স্টেজিং করতে চাই, যে আসলে ট্রিটমেন্ট পারপাসে আমাদের এন্ডোমেট্রিওসিস যেটা হয় সেটা আমরা একটু স্টেজিং করি, এবং আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন এটা একটা স্টেজ করছে। সেটা স্টেজিং করছে দুটো জিনিসের উপরে নির্ভর করে। একটা হচ্ছে যে কতটুকু সাইজ অফ লেশনের উপরে এন্ড মানে অ্যাডিশনের উপরে, সাইজ অফ লেশন এন্ড অ্যাডিশন। তো আমরা যেটা বলছি যে মডিফাই এরকমই একটা বলছি যে সাইজ অফ লেশনের মধ্যে আমরা বলছি যে এন্ডোমেট্রিওসিস পেরিটোনিয়ামে কেমন সাইজ আছে, ওভারিতে কেমন আছে, কালডিস্যাকে আছে কেমন। সেখানে যে এগুলো এত বড় করে লম্বা করে বলতে চাচ্ছি না, বইয়ে আছে, তোমরা আবার দেখে নিও। কিন্তু মূলত যেটা আছে সেটা হলো এইরকম। তো এখানে যেটা বলা হচ্ছে যে সবগুলো আমরা যখন এর থেকে পয়েন্ট আউট করব, পয়েন্ট আউট করে দেখা যাবে যে এর এন্ডোমেট্রিওসিস সাইজ এন্ড অ্যাডিশন এটার উপরে যে মার্কিংটা করা আছে 1 2 3 এভাবে হিসাব করে দেখা গেছে 1 to 5 স্কোর যদি হয় তাহলে এটা আছে মিনিমাল লেশন, আর 6 to 15 যদি হয় তাহলে মাইল্ড, আর মডারেট বলছে 16 to 39 বা 40 এরকম, আর অ্যাবভ 40 বলছে যে সিভিয়ার লেশন, আর মডারেট যেটা বলছে সেটা হচ্ছে 16 to 39। তো আমরা এইরকম একটা স্টেজিং করে আমরা তার ট্রিটমেন্টটা করি। তো যাই হোক, আমরা একটা ফিগারে দেখাইছি মিনিমাল লেশন, মাইল্ড লেশন, মডারেট লেশন এন্ড সিভিয়ার লেশন। তো মিনিমাল লেশন আর মাইল্ড লেশনে আসলে পেলভিক অ্যানাটমি খুব বেশি ডিস্টর্টেড হয় না। এটা দেখা যায় পেরিটোনিয়াল সারফেস এন্ড ইউট্রাইন সারফেস কিছুটা ইনভলভ হয়, আবার মিনিমাল লেশনে দেখা যায় ইউট্রাইন সারফেস জাস্ট ইনভলভ হয়েছে বাট অ্যানাটমি ডিস্টর্টেড হয়নি। কিন্তু তোমরা বাবারে দেখো যে মডারেট লেশন আর সিভিয়ার লেশন, মডারেট লেশন আছে মডারেটলি ইনভলভ হয়েছে পেলভিক অ্যানাটমি, আর সিভিয়ার লেশন টোটালটা ইনভলভ হয়ে গেছে। আমরা এটাকে বলি যখন এরকম হয়ে যায়, যখন ইউটেরাস, ব্লাডার এন্ড রেকটাম টোটাল সিমেন্টিং হয়ে যায়, এটাকে আমরা বলি যে ফ্রোজেন পেলভিস। বাট মডারেট লেশনে একটু ফাঁকা থাকে, কিন্তু এখানে টিউব, ওভারি এন্ড ইউটেরাস এটা টোটালি ডিস্টর্টেড হয়ে যায়। এইজন্য আমরা বলছি সিভিয়ার এন্ড মডারেট লেশনে আসলে যদি তার ইনফার্টাইল পেশেন্ট হয় তাহলে তাকে আসলে আমাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট বা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে খুব বেশি আমরা আগাতে পারি না। আমরা ইউজুয়ালি তখন সেই পেশেন্টকে বলি যে ভাই তুমি আইভিএফ করো। আর পেন যদি হয় বা পেন একটা যদি তার সিমটম হয়, তার যদি ফ্যামিলি কমপ্লিট থাকে, তাহলে আমরা তাদেরকে একটা ডেফিনিট সার্জারি করে দিতে পারি। তো যাই হোক, এইভাবে আমরা এইরকম করে আগাইছি। এটা আমরা চালু করলাম না ট্রিটমেন্ট। আমরা ইউজুয়ালি এখন সবকিছু শেষে আমরা চলে আসলাম ট্রিটমেন্ট। ট্রিটমেন্টটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। ট্রিটমেন্ট ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু এজ। তার আছে
ফার্দার ডেজার ফর ফার্টিলিটি, তার মানে সে আবার বাচ্চা চায় কিনা, অথবা তার আদৌ বাচ্চা আছে কিনা। তার মানে আমরা বলছি এজ অ্যান্ড ফ্যারিটি, এই দুটো একটা ফ্যাক্টর, যে এজটা কত, তার ফ্যারিটিটা কেমন। তার ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তার ট্রিটমেন্টটা একরকম হবে, তার বাচ্চা নেই তার ট্রিটমেন্টও একরকম হবে। তারপরে আমরা বলছি স্টেজেস অফ দ্য ডিজিজ, স্টেজ অফ দ্য ডিজিজ, সেই ডিজিজের উপরে, ডিজিজের স্টেজের উপরে, তার মানে এজ, প্যারিটি এন্ড স্টেজেস অফ ডিজিজ, এন্ড এট দ্য সেম টাইম মানে ডেফিনিট সিম্পটোমেটোলজি অফ দ্য পেশেন্ট। চারটা কন্ডিশনের উপরে ক্যাটাগরাইজ করে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা সর্ট আউট করতে হয়। তা আমরা বলছি যে ট্রিটমেন্ট পাঁচটা কন্ডিশন ভাগে আমরা ভাগ করছি। একটা হচ্ছে নো ট্রিটমেন্ট, মানে ইউজুয়ালি এম্পিরিক্যাল ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না। আরেকটা বলছি যে আমরা হরমোনাল ট্রিটমেন্ট, নন হরমোনাল ট্রিটমেন্ট, আরেকটা বলছি হরমোনাল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট, আরেকটা বলছি রেডিওলজিক্যাল ট্রিটমেন্ট, যদিও এটা আমাদের দেশে দেওয়া হয় না বা এটা খুব বেশি অ্যাডভোকেট করে না। আরেকটা ট্রিটমেন্ট আছে কম্বিনেশন, মানে সার্জারি এন্ড হরমোন, সার্জারি এন্ড হরমোন। তো নো ট্রিটমেন্ট কাদের দেয় সেটা আমরা দেখতে পারি। একটা বলছে যে মিনিমাল লেশন, ইউজুয়াল নো লেস সিমটম, আর সেই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে তোমার যদি ফ্যামিলি ইনকমপ্লিট থাকে আমরা বলি যে ট্রাই টু হ্যাভ বেবি, ইউজুয়ালি আমরা এটাকে 6 মাস পর্যন্ত দেই। যদি দেখা যায় তার সিমটমটা ইমপ্রুভ করলো না, কিছু বলবে? হ্যালো স্যার, না স্যার আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার বুঝতে অসুবিধা হচ্ছে না তোমার? না স্যার, অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এটা কি মানে জুম মিটিং কি ওই যে 40 মিনিটের মতো করে রিনিউ করা লাগে এরকম কি মনে হচ্ছে, নাকি এটা না কন্টিনিউ না না চলবে? স্যার, এটা কন্টিনিউ চলবে স্যার। আপনি ভেরি ফাইন। আর আমি কত সময় গেলাম বলে মনে হয়? স্যার আমরা খুব বেশি মানে 30 মিনিট মতো হয়েছে স্যার। আমি 10:23 এখন বাজে, 30 মিনিট হয়েছে। 30 মিনিট না, একটু বোধহয় 30 মিনিট হয়েছে না? ঠিক আছে, আমরা ট্রিটমেন্টের দিকে আসি। এটা তোমরা যারা ছাত্র তাদের জন্য এই ট্রিটমেন্ট আমরা কিন্তু আসলে ভাইবা বোর্ডে বা জিজ্ঞেস করি। ইভেন তোমাদের এটা কিন্তু যখন এখন যেভাবে আমরা প্রবলেম বেস কোশ্চেন দেই সেখানেও কিন্তু এই ট্রিটমেন্টটা এখানে আসে এবং সেভাবে তোমাদেরকে লিখতে হয়। তাহলে আমরা বলছি যে যদি স্মল সিমটম হয় তাহলে সেটা, কিন্তু সেটা আমরা অবজারভেশনটা অনন্তকাল করবো না, আমরা 6 মাস মতো দেখবো। যদি দেখা যায় এর মধ্যে তার যদি ইনফার্টাইল পেশেন্ট হয় এবং সেটা কনসিভ করে, আলহামদুলিল্লাহ, তাহলে কোনো সমস্যা নেই। সিমটম যদি দেখা যায় রিলিভ হয়ে গেছে তাহলে খুব ভালো। অনেক সময় দেখা যায় যে এন্ডোমেট্রিওসিস প্রোগ্রেসিং হতে পারে, আবার রিগ্রেস করতে পারে, এই সময় ভালো হয়ে গেল, এরকম ক্ষেত্রে নো ট্রিটমেন্ট। বাট আমরা নন হরমোনাল ট্রিটমেন্ট যেটা বলছি সেটা আমরা বলছি মিনিমাল টু মাইল্ড সিমটম যাদের আছে তাদের এবং স্মল লেশন, সেখানে আমরা ইউজুয়ালি কি দেই, আমরা বলছি যে এনএসএআইডি ড্রাগ দেই। এনএসএআইডি এর মধ্যে ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন যেটাই দেই এটা ইফেক্টিভ। এইরকম একটা ড্রাগ আমরা ইউজুয়ালি ডিউরিং মিনস্ট্রেশন এইটা আমরা অ্যানালজেসিক ড্রাগটা দেই। দিলে দেখা যায় পেন ফ্রি থাকলো, তার লাইফটা মানে ওই সময় তার স্বাভাবিক জীবন মানে লাইফ স্টাইল মেনটেন করতে কোনো কষ্ট হবে। সেটা যদি হয় তাহলে ভালো, তাহলে তার আর অন্য ট্রিটমেন্ট লাগে না। এটা আমরা বলছি নন হরমোনাল ট্রিটমেন্ট। কিন্তু হরমোনাল ট্রিটমেন্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমরা যেটা বলছি যে হরমোনাল ট্রিটমেন্ট আমরা তাদেরই দিব যার ফ্যামিলি কমপ্লিট আছে, যার ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে আছে এবং মডারেট টু সিভিয়ার সিমটম আছে, তাদেরকে আমরা হরমোনাল ট্রিটমেন্ট দেই। সেখানে এটা ইন্ডিকেশন আমরা বলছি সিভিয়ার সিমটম উইথ স্মল পেলভিক লেশন, এইটা রিকারেন্স অফ সিমটম আফটার কনজারভেটিভ সার্জারি। যার একবার কনজারভেটিভ সার্জারি দেওয়ার পরে আমরা কিন্তু তার মেডিকেল ট্রিটমেন্ট আবার দেই, কারণ হচ্ছে যে সার্জারি করার পরে অনেক সময় রিসিডুয়াল লেশন থাকে, দ্যাট রিসিডুয়াল লেশন ডিস্ট্রয় করার জন্য আমরা হরমোনাল ট্রিটমেন্ট দিই। তাহলে একটা বললাম যে হরমোনাল ট্রিটমেন্ট আমরা ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে দেব, গ্রস কথা আছে ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ফ্যামিলি কমপ্লিট তাদেরকে আমরা দিব। তাহলে সেইটার জন্য বলছে সিভিয়ার সিমটম উইথ স্মল পেলভিস। আরেকটা যে তার মিনিমাম আমরা একটা সার্জারি করেছিলাম হয়তো তার ফার্টিলিটি পটেনশিয়ালের জন্য, সেখানে আমরা সার্জারি পরে আবার কনজারভেটিভ সার্জারি পরে আমরা এখানে মেডিকেল ট্রিটমেন্ট দেব। আবার বলছে মে বি গিভেন ফর এ শর্ট টাইম বিফোর সার্জারি টু মেক ডিসেকশন ইজিয়ার। তার মানে আমরা অনেক সময় কনজারভেটিভ সার্জারি বা ডেফিনিটিভ সার্জারি করার আগেও আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেই। উদ্দেশ্য হলো এই মেডিকেল ট্রিটমেন্ট দিলে পরে তার যে এন্ডোমেট্রিয়াল লেশন গুলো আছে সেগুলো কিছু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তার যে অ্যাডিশনটা যেটা আছে সেটা একটু
রিলিজ করা খুব সহজ হয়, এট দ্য সেম টাইম যে এন্ডোমেট্রিয়াটিক যে লেশন গুলো আছে তার যে ভাস্কুলারিটি আছে এই ভাস্কুলারিটিটাও কমে যায়, তার ফলে হয় কি ইজি ডিসেকশন করা সম্ভব হয়। আরেকটা বলছে যে আফটার কনজারভেটিভ সার্জারি টু অ্যালাউ এনি টিস্যুডিয়াল লেশন, যেটা আমরা বললাম। আবার বলছে যে কোন ক্ষেত্রে হয় অপারেশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড অর রিফিউজড বাই দ্য পেশেন্ট, তার মানে দেখা গেছে যে একটা পেশেন্টের তার মেডিকেল কন্ডিশন আছে, দ্যাট মেডিকেল কন্ডিশন ডাজ নট সাপোর্ট ফর ডুইং সার্জারি, দ্যাট মিন্স হার্ট ডিজিজ, রেনাল ডিজিজ এরকম কন্ডিশন যদি থাকে তাহলে সেরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা তাকে অপারেশনে না যেয়ে তাকে মেডিকেল ট্রিটমেন্ট, এইটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের ইন্ডিকেশন। তাহলে মোদ্দা কথায় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক সময় সার্জারির আগে দেই সার্জারিটাকে ইজি করার জন্য, আবার সার্জারি পরে দেই যে রিসিডুয়াল লেশন আছে সেটাকে ডিস্ট্রয় করার জন্য, আবার আমরা বলছি যে পেশেন্টটা মেডিকেলি আনফিট যেখানে অপারেশন করা সম্ভব হচ্ছে না তাকে দেই, আবার কোনো পেশেন্ট যদি সার্জারি না চায় তাকে দেই। আর যেটা বলছি যে ইয়াং রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ যার ফার্টিলিটি দ্যাট মিন্স ফ্যামিলি কমপ্লিট তাদেরকে আমরা হরমোনাল ট্রিটমেন্ট দেই, ইন্ডিকেশন এইটাই। কিন্তু এই যে আমরা যে হরমোনাল ট্রিটমেন্ট দিচ্ছি আমরা দুটো রেজিম ভাগ করেছি, একটা হচ্ছে সিউডো প্রেগন্যান্সি রেজিম দ্যাট মিন্স সিউডো প্রেগন্যান্সি থেরাপি, আর একটা হচ্ছে সিউডো মেনোপজাল থেরাপি। তো সিউডো প্রেগন্যান্সি আমরা কি বলছি যে ইউজুয়ালি আমরা যে হরমোন গুলো দেই এই হরমোন কম্বিনেশন ফর্মে থাকে, এই কম্বিনেশন ফর্মে যেটা আমরা বলছি অরাল কন্ট্রাসেপটিভ পিল দ্যাট কন্টেইন বোথ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন, একটা আর অনলি প্রজেস্টেরন, এটা আমাদের হরমোনের মধ্যে ইউজুয়াল যেটা হরমোন আছে এই হরমোন দুটো আমরা ইউজ করি। এটা সিউডো প্রেগন্যান্সি রেজিম কেন বলছি যে প্রেগন্যান্সিতে যেমন সাস্টেইন রাইজ অফ ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন থাকবে, এখানে তো কোনো সাইক্লিক্যাল কোনো আপ ডাউন হয় না প্রেগন্যান্সি পিরিয়ডে, ঠিক একই ভাবে আমরা এই যখন হরমোনাল ট্রিটমেন্ট দেই তাদেরকে আমরা কন্টিনিউয়াস প্যাটার্নে আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন অর ইস্ট্রোজেন অনলি প্রজেস্টেরন আমরা দিই। তাহলে আমরা যে যখন আমরা কন্ট্রাসেপটিভ পারপাস বা আদার্স কোনো কন্ডিশনে আমরা যখন ওসিপি দেই দ্যাট মিন্স অরাল কম্বাইন্ড পিল দেই তখন আমরা বলি যে আপনি 21 ডেজ পর্যন্ত এই যে হোয়াইট পিল গুলো খাবেন, এরপরে আপনি একটা যে আয়রন কন্টেনিং যে পিল থাকে সেগুলো খাবেন, একটা পর্যায়ে মাসিক মেনস্ট্রুয়েশন হবে, তারপর আবার আপনি নতুন করে আরেকটা পিল স্টার্ট করবেন। বাট এখানে আমরা যেটা করি সেটা বলি যে মা আপনি এই যে অরাল কন্ট্রাসেপটিভ পিলের যে হোয়াইট পিল গুলো আছে এই পিলের এই পাতার পিলটা শেষ হয়ে যাওয়ার পরে নতুন পাতা ধরবেন এবং সেখান থেকে ওই হোয়াইট পিল গুলো খাবেন। দ্যাট মিন্স আমরা কোনো আয়রন কন্টেনিং পিল খেতে বলি না, তার ফলে হয় কি কন্টিনিউয়াস ইস্ট্রোজেন প্রজেস্টেরন বডিতে থাকার কারণে তার মিনিস্ট্রেশন হয় না। আর এই মিনিস্ট্রেশন যদি না হয় তাহলে এই যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম আছে এই এন্ডোমেট্রিয়াম গুলো আন্ডারগো ডিসোডিয়ালেশন এন্ড ডিস্ট্রাকশন, এই কন্টিনিউয়াস হাই ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকার কারণে এই ইস্ট্রোজেন গুলো ডিসোডিয়াল চেঞ্জ হয়ে ডিস্ট্রাকশন হয়ে এটা লস হয়ে যায় এবং পার্মানেন্টলি লস হয়ে যায়। কিন্তু ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম সেটা পার্মানেন্টলি লস হয় না। এটা এখন একটা প্রশ্ন আসবে যে ওটা লস হয়ে গেল বাট ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম লস হয় না, কারণ হচ্ছে যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে 3 লেয়ার থাকে বাট একটোপিক এন্ডোমেট্রিয়াম অনলি 2 লেয়ার। এর সুপারফিশিয়াল লেয়ার আমরা যেটা বলি একটোপিক এন্ডোমেট্রিয়াম মানে আমরা ইউজুয়ালি ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম আছে 3টা লেয়ার, সুপারফিশিয়াল লেয়ার, ইন্টারমিডিয়েট লেয়ার এন্ড বেজাল লেয়ার। তো বেজাল লেয়ারটা থাকার কারণে ওই বেজাল লেয়ারটা ডিস্ট্রয় হয় না এবং বেজাল লেয়ারটা থাকার কারণে এটা রিজেনারেট করে, বাট একটোপিক এন্ডোমেট্রিয়াম হ্যাজ গট নো বেজাল লেয়ার, এইজন্য এটা ডিস্ট্রয় হলে পার্মানেন্টলি ডিস্ট্রয়, এইজন্য আমরা এই রেজিমটা ইউজ করি। সেক্ষেত্রে যে একটোপিক এন্ডোমেট্রিয়াম আসছে সেটা লস হয়ে যায় এবং এই ট্রিটমেন্টটা আমরা 6 থেকে 9 মাস, কোন কোন বই বলছে 9 মান্থ টু 12 মান্থ এটা দিলে এটা হয়ে যায়। এর আমরা বলছি যে এইরকম রেজিম ইউজ করলে এর যে সাকসেস রেট নিয়ার অ্যাবাউট 80%, নিয়ার অ্যাবাউট 80%। তাহলে এখানে অরাল কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করতে পারি,
মেডোক্সিপ্রোজেস্টেরন, মেজেস্টোর বা নন এজেন্ডর এখানে। কিন্তু একটা প্রবলেম হলো আমরা যদি ডোজটাকে টাইট্রেট করতে না পারি, তার মানে যে পরিমাণ ডোজ দিলে পরে তার মানে মিনিস্ট্রেশন হবে না, অনেক সময় দেখা যায় কম ডোজ দেওয়ার কারণে অনেক সময় ইন্টারমিডিয়েন্ট ব্রেক থ্রু ব্লিডিং হয়। তার মানে এই যে কন্টিনিউয়াস পিল খাচ্ছে এর মাঝখানে বা এই যে হরমোনটা খাচ্ছে এর মাঝে ব্রেক থ্রু ব্লিডিং হয়। এইটা যদি হয় তখন আমরা বলি যে তখন আমরা একটু ডোজটাকে বাড়িয়ে দিই। কিন্তু ইউজুয়াল যে সাইড ইফেক্ট এই যে হরমোন থেরাপি, সিউডো প্রেগন্যান্সি থেরাপি, সেখানে নওশিয়া, ভমিটিং এই জিনিসটা হয়। আবার ব্রেস্ট টেন্ডারনেস, এখানে এটা আছে আমরা জানি প্রোজেস্টেরন, এটা আছে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, আলটিমেটলি ব্রেস্টটা একটা মানে ব্রেস্টটা একটু মানে এনলার্জ হয় এবং টেন্ডারনেস হয়, ফ্লুইড রিটেনশন এবং ওয়েট গেইন এই জিনিসগুলো হতে পারে। ওয়েট গেইন, ফ্লুইড রিটেনশন, ব্রেস্ট টেন্ডারনেস, নওশিয়া। কিন্তু ইউজুয়াল যে সাইড ইফেক্টটা মানে কমপ্লেন্টটা নিয়ে আমাদের কাছে আসে সেটা ইন্টারমিডিয়েট ব্রেক থ্রু ব্লিডিং। সেটা যদি হয় তখন আমরা একটু ডোজটাকে একটু আপগ্রেড করে একটু বাড়িয়ে দিই। এটা তো সিউডো প্রেগন্যান্সি রিজনের সুবিধা এইগুলো আমি যা মুখে বলেছি তার সবগুলো এখানে এইভাবে আছে আর কি, এখানে আছে, এটাকে আমরা গেলাম। বাট সিউডোমেনোপজ থেরাপি, সিউডোমেনোপজে আমরা যেটা বলতে চাইছি সেটা আমরা দুটো তিনটে ড্রাগ ইউজ করি, একটা ড্যানাজল, একটা জেস্ট্রিনো, আর একটা জিএনআরএস অ্যানালগ। তো এইটা আমরা কেন সিউডোমেনোপজ বলছি, এটার বিষয়টা হয়েছে সিউডো প্রেগন্যান্সিতে দ্যাট লেডি হ্যাভিং বোথ ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন ইন হায়ার অ্যামাউন্ট, নরমাল অ্যামাউন্ট, বাট সিউডোমেনোপজে যেটা হয়েছে যে ড্রাগটা দেই, এই ড্রাগটা দিলে পরে ওই লেডির বডিতে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লো হয়ে যায়, দ্যাট মিন্স মেনোপজাল লেভেলে চলে যায়। তো যদিও সে মেনোপজ না, বাট মেনোপজাল লেভেলে যায় বলে আমরা এটাকে বলছি সিউডোমেনোপজাল রেজিম। সেখানে আমরা ড্যানাজল দেই। ড্যানাজল আসলে ইউজুয়ালি একটা মানে ইস্ট্রোজেন, অ্যান্টি ইস্ট্রোজেনের অ্যাক্টিভিটি আছে, অ্যান্টি প্রোজেস্টেরন অ্যাক্টিভিটি আছে। ইউজুয়ালি ইট ইজ আছে টেস্টোস্টেরন ডায়াবেটিস, টেস্টোস্টেরন ডায়াবেটিস। সেখানে আমরা বলছি যে এইটা ইউজুয়ালি আমরা 400 to 800 মিলিগ্রাম পার ডে দেই, 3 ডিভাইডেড ডোজ, এবং 6 to 9 মান্থ দেই। আমাদের প্রশ্ন হলো যে এই ড্যানাজল কিভাবে কাজ করে। ড্যানাজল যেটা কাজ করে, এর মোড অফ অ্যাকশনটা তোমরা নিশ্চয়ই ফার্মাকোলজিতে ভালোভাবে পড়েছো, আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই। তবু আমি একটু শুধু মানে একটু বলে যাই। ড্যানাজল যেটা মেইনলি পিটুইটারি গ্ল্যান্ডে কাজ করে, পিটুইটারি ইফেক্ট করে, এখানে গোনাডোট্রপিন রিলিজটাকে ইনহিবিট করে। আর গোনাডোট্রপিন রিলিজ যদি ইনহিবিট করে, আলটিমেটলি দেখা যায় ওভারিতে ফলিকুলোজেনেসিস হয় না, ওভুলেশন হয় না। এই একটা বিষয় হলো। আরেকটা জিনিস হলো কি, এটা ওভারিতে যেটা আছে, ওভারি কাজ হলো স্টেরয়েড হরমোন তৈরি করা। তো ড্যানাজল কি করে যে এই যে স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হচ্ছে, এর যে এনজাইম গুলো আছে, এনজাইম ডিফারেন্ট এনজাইমকে ইনহিবিট করে। তার মানে স্টেরয়েড হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হয় না। আরেকটা জিনিস হয়েছে যে এই ড্যানাজলের itself it is testosterone diabetes, এবং এটা হচ্ছে ডাইরেক্ট has got direct effect on endometrium, এটা এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রফি করে। আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামকে অ্যাট্রফি করলে মিনিস্ট্রেশন হবে না। আবার এই গোনাডোট্রপিন না আসলে ওভুলেশন মানে ফলিকুলোজেনেসিস না হলে মিনিস্ট্রেশন হবে না। আর যদি না হয় তাহলে আলটিমেটলি বডিতে ইস্ট্রোজেনও তৈরি হচ্ছে না, মিনিস্ট্রেশনও হচ্ছে না, তাহলে সিউডোমেনোপজ হচ্ছে। আর সাথে সাথে তার যে একটোপিক যে এন্ডোমেট্রিয়াম গুলো আছে, একটোপিক এন্ডোমেট্রিয়াম গুলো টেস্টটা হয়ে যায়। কিন্তু আমরা বলছি যে এই ড্রাগটা সাইড ইফেক্ট অনেক বেশি, এর অ্যান্ড্রোজেনেস সাইড ইফেক্ট আছে, হাইপোস্ট্রোজেনিক ইফেক্ট আছে, অ্যানাবলিক ইফেক্ট আছে। মেইনলি আমরা যে অ্যান্ড্রোজেনিক ইফেক্টটা যেটা বলছি, এটা রোবাস্ট বডি হয়ে যায়, অ্যালোপেশিয়া হতে পারে, হার্সিডিজম হতে পারে, এন্ড ডিপেন্ডিং অন দ্য ভয়েস, হাইপারট্রফি, অনেক কিছু। বাট হাইপোস্ট্রোজেনিক ইফেক্টটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হট ফ্লাশ হয়, ব্রেস্ট অ্যাট্রফি হয়, সোয়েটিং হয়, এইগুলো মানে ডিসপেরোনিয়া হয়, অ্যাট্রফি ভ্যাজাইনাইটিস, অনেক কিছু হয়। এজন্য অনেক সময় এর পিছনে আমাদের অ্যাডব্র্যাক থেরাপি দিতে হয়। যদি আমরা এই ধরনের ড্রাগ দেই তাহলে অনেক সময় ইস্ট্রোজেন সাপ্লিমেন্ট হিসেবে দিতে হয়। এবং ঠিক একইভাবে সিউডোমোনাস, জিএনআরএস অ্যানালগ অনেকগুলো আছে, নাপারিলেন, গোসেলিন, এরকম ড্রাগ আমরা দেই। কিন্তু আমরা ইউজুয়ালি আমরা এখানে গোসেলিন টাইপের ড্রাগটা আমাদের দেশে পাওয়া যায় টেকাপেপ্রিল নামে, এটা আমরা মান্থলি দেই, বাট নট মোর দ্যান 6 মান্থ করে। যেটা হচ্ছে যে হাইপোস্ট্রোজেনিক ইফেক্টটা অনেক বেশি হয়। মেপিপ্রিস্টোনও আমরা ইউজ করতে পারি। আমরা আমাদের যে ব্রড ভিউ, যেটা আমরা যেটা বলছি যে সার্জিক্যাল ট্রিটমেন্ট, আমরা এই সার্জিক্যাল ট্রিটমেন্টটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কাকে কাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট দেবো সেটাও আমাদেরকে একটা ঠিক করতে হবে।
তাহলে ইন্ডিকেশন বলছে লার্জ লেশন, দ্যাট মিনস বলা আছে যে এন্ডোমেট্রিয়ামা লেস দেন 2 মিলিমিটার হলেও আমরা মেডিকেল ট্রিটমেন্টে ইন্ডিকেশন আছে, বাট হোয়েন এন্ডোমেট্রিয়াল সাইজ ইজ মোর দেন 2 সেন্টিমিটার অবশ্যই তাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে, সেজন্য বলা আছে ইন্ডিকেশন লার্জ লেশন। আরেকটা বলছে যে হোয়েন হরমোন থেরাপিজ ফেল, হরমোন থেরাপি যেখানে ফেল হয়েছে সেখানে, তাহলে লার্জ লেশন এন্ড হরমোন থেরাপি ফেল, সেটা তখন আমরা সার্জারি করব। আরেকটা বলছে যে ইনফার্টিলিটি কন্ডিশন যদি হয় অবশ্যই আমরা তখন সার্জারি করব, এটা আমরা বলি ইনফার্টিলিটি কন্ডিশনে অনেক ক্ষেত্রে আমাদের সার্জারি করব। তো সার্জারি আসলে দুই ধরনের আছে, একটা বলছে কনজারভেটিভ সার্জারি, আরেকটা বলছে রেডিক্যাল সার্জারি। তাহলে কনজারভেটিভ সার্জারিটা কি এন্ড রেডিক্যাল সার্জারিটা কি আমরা এটা বলতে চাই। তাই কনজারভেটিভ সার্জারি আমরা যেটা মেইনলি বলি সেটা হচ্ছে কনজারভেশন অফ অল পেলভিক অর্গান উইথ removal of endometriotic lesion, that is called conservative surgery. আমরা বলছি conservation of all pelvic organ with removal of endometriotic tissue, that is called conservative surgery. আর radical surgery কি আমরা জানি যে ovary is the culprit for doing endometriosis, কারণ এই হচ্ছে গডফাদার, ওভারি থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যায় আর এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এন্ডোমেট্রিয়ামকে নার্সিং করে আর নার্সিং করে এখানে মিনিস্ট্রাল লাইক ইফেক্ট হয় আর যেটা যে ক্লোজ ক্যাভিটি হওয়ার কারণে ইনফ্লামেশন হয়। তাহলে আমরা যদি দেখা যায় যে ওভারিটা যদি ফেলিয়ে দেই, আমরা যদি ইউটেরাসটাকে ফেলিয়ে দেই আর যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো যদি রিমুভ করি তখন তাকে বলছে রেডিক্যাল সার্জারি। এই রেডিক্যাল সার্জারি দ্যাট মিন্স রিমুভাল অফ ইউটেরাস, টিউবস, ওভারি and all endometriotic tissue, that is radical surgery. তো আমাদের সার্জারির মুডটা কি, আমাদের উদ্দেশ্যটা কি, এইমস এন্ড অবজেক্টিভস অফ সার্জারি, সেখানে আমরা যে একটা কথা বলছি যে ফার্টিলিটি প্রিজার্ভেশনের জন্য আমরা সার্জারি করি, ওভারিয়ান ফাংশন প্রিজার্ভেশনের জন্য সার্জারি করি, রেডিক্যাল সার্জারি, সার্জারিকে ফর পেন রিলিফ। তাহলে আমরা এইমসটা হলো কি আমাদের ফার্টিলিটিটা প্রিজার্ভ করতে, তাহলে ইনফার্টিলিটি কন্ডিশনে আমরা সার্জারি করি, আবার অনেক ক্ষেত্রে সার্জারি করি ফর পেন রিলিফ। আমরা পেন রিলিফের জন্য যখন সার্জারি করি নিশ্চয়ই তোমরা শুনেছো লুনা ল্যাপ্রোস্কোপি আল্ট্রাসনিক নার্ভ অ্যাব্লেশন, এখানে আমরা প্রিসেক্টাল নিউরেক্টমি যদি করি তাহলে সার্জারির সাথে সাথে প্রিসেক্টাল নিউরেক্টমি যদি করি তাহলে পেন রিলিফ হতে পারে। তার দেখা যাচ্ছে পেন ইজ এ প্রাইম সিম্পটম, তার ফ্যামিলি কমপ্লিট, তার জন্য যদি সার্জারি করি তখন সেখানে এসে লুনা করা লাগে বা প্রিসেক্টাল নিউরেক্টমি করা লাগে। যাই হোক আমরা যেটা বলছি যে ট্রিটমেন্টের কম্বিনেশন মেডিকেশন and surgery, সেখানে সার্জারি মেডিকেশন, মেডিকেশন সার্জারি এন্ড মেডিকেশন। তার মানে সার্জারি করার আগে আমরা যেটা বলছি যে একটা বলছি অ্যাডব্যাক থেরাপি, মানে আমরা একটা বলছি যে অ্যাডজুভেন্ট মানে সার্জারির আগে আমরা যদি মেডিকেশন দেই তাকে বলে অ্যাডজুভেন্ট মেডিকেশন, আর সার্জারি পরে বলছি অ্যাডব্যাক মেডিকেশন। তার মানে সার্জারির আগে আমরা মেডিকেশন দেই সার্জারিটাকে ইজিয়ার করার জন্য, আবার সার্জারি পরে যদি মেডিকেশন দেই তখন যে রিসিডুয়াল যে লেশন গুলো আছে সেটা ডিস্টার্ব হয়, যেটা আমি প্রিভিয়াসলি আদার করছি। তাহলে আমরা বলছি যে কনজারভেটিভ সার্জারি করি ইফ ইয়াং পেশেন্ট বিলো 40 ইয়ার্স and perisacral neurectomy has been used to treat severe disease, মানে একটা বলছি মিনিমাল টু মাইল্ড ডিজিজ, সেখানে আমরা বলছি ক্যান বি রিমুভড বাই লেজার অর ইলেকট্রোকার্ডিওগ্রাফি। রেডিক্যাল সার্জারি বলছে যে কাটে পড়বো যাদের বলছে যে পেশেন্ট এজ 40 ইয়ার্স আর সেখানে টোটাল হিস্টেক্টমি বাইলেটারাল সালপিং অপারেটমি করি। রেডিওলজিক্যাল ট্রিটমেন্টে আমরা গেলাম না, এইরকম একটা কন্ডিশন যদি হয় আসলে সেই পেশেন্টের জন্য ডিভাস্টেটিং, এট দ্য সেম টাইম সার্জনের জন্য খুব হার্ড জব, এরকম এটা একটা ল্যাপ্রোস্কোপি দিয়ে দেখালাম। আমরা মনে হয় ট্রিটমেন্ট মোটামুটি শেষ করে ফেলেছি, কিছু কোশ্চেন থাকলে মা বলো। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। আর কি কন্টিনিউ করা লাগবে? আর যেটা আছে সেটা কি তোমাদের জন্য খুব দরকার? এখানে কিন্তু এখন অনেকগুলো কথা আছে, ম্যানেজমেন্ট অফ পেলভিক পেইন, অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিওসিস, ম্যানেজমেন্ট অফ ইনফার্টিলিটি, এগুলো কি আমি কন্টিনিউ করব? হ্যাঁ তাহলে স্যার আমাদের এমবিবিএস লেভেলের পর্যন্ত এই পর্যন্ত হলেই মনে হয় হবে। আমি তো মনে হয় আমার যেটা দরকার সেটা হোয়াট ইজ এন্ডোমেট্রিওসিস, what is risk factor for endometriosis, what is etiology of endometriosis, what is pathogenesis of endometriosis, what is the symptomatology of endometriosis,
how can you investigate this patient of endometriotic patient, and what is the actual management plan of endometriotic patient. আমি মনে হয় everything has discussed in my uh, just previous lecture. আমার মনে হয় আর যতটুকু বলবো সেটা মনে হয় তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে না। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপরে আমি তোমাদেরকে আরেকটু অবগত করবো। স্যার কোশ্চেন নাই তেমন আসেনি সেটা না করলে তাহলে আমি তো বলতে হয় এত কোশ্চেন না থাকলে আমরা এটাই বুঝবো যে হয় পুরোটা তোমরা বুঝে ফেলেছো, আর না আদৌ আমি তোমাদের বুঝাতে পারিনি কোনটা হয়েছে স্যার সেটাও হচ্ছে স্যার স্যার হরমোনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে স্যার মানে সর্বপ্রথম আমরা ইউজ করব কোনটা, ওসিপি নাকি ডানাজল, মানে কোনটা দিয়ে শুরু করব স্যার? আমরা ইউজুয়ালি এখন কিন্তু আসলে ওসিপি না, আমি একটা নিউয়ার ড্রাগের কথা তোমাদের বলতে ভুলে গেছি। আমরা কিন্তু মানে ওসিপি ব্যবহার করি আর আমরা প্রজেস্টেরন ব্যবহার করি। রিসেন্টলি আমরা কিন্তু ডাইডোজেস্টোস্টেরনটা আমরা আমরা কি যেন বলি, যেটা আমরা নিওজেস্ট আছে ডাইডোজেস্টোস্টেরন বোধহয় ব্যবহার করি। আমরা অর্গানিক ফার্মাকোলজিক্যাল নেমটা ভুলে যাচ্ছি, নিওজেস্ট সেটা ডিজিএন আমরা নিওজেস্ট নামে যেটা দেই 2 মিলিগ্রাম ট্যাবলেট, এইটা কিন্তু খুব বেশি ইউজ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি যে আমাদের এখন এন্ডোমেট্রিওসিস রিসেন্ট যেটা ড্রাগ সেটা হচ্ছে নিওজেস্ট, ফার্মাকোলজিক্যাল নেমটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সরি। এইটা আমরা কন্টিনিউয়াসলি দেই 3 to 6 মান্থ। তাহলে আমরা ইউজুয়ালি ফার্স্ট স্টার্ট করব ইস্ট্রোজেন প্রজেস্টেরন আর সিপ ড্রাগ, যেটা আমরা বলছি ওসিপি, খুব সিপ ড্রাগ। তুমি যে নরমাল যে আমরা যে মায়া বা সুকি আছে এটা যদি দেওয়া হয় এটা এমনি চিপ, আবার আমরা বলছি ইফেক্টিভ এট দ্য সেম টাইম ডোজ কনভেনিয়েন্ট, তো এইটা দেওয়া যায়। আর আমরা যেটা প্রজেস্টেরনের মধ্যে যেটা বলছিলাম যে মেডক্সি প্রজেস্টেরন আগের দিনে ব্যবহার করতাম, এটা আসলে 2 বার বা 3 বার নিতে হয়। কিন্তু এই নিওজের যেটা আমরা দিচ্ছি এটা আসলে 2 মিলিগ্রাম ট্যাবলেট অনলি সিঙ্গেল ডোজ এবং এট বেড টাইম, এটা দিলে হয়। তাহলে আমরা হরমোন ট্রিটমেন্ট দিলে ডানাজলটা আমরা প্রথমে প্রেফার করি না ডানাজল করি না এই কারণে, কারণ এর সাইড ইফেক্ট ইজ মোর। সেখানে দেখা যাবে যে তুমি একটা পেশেন্টকে ডানাজল দিলা আর ওই মহিলা ফলো আপে আসলো না, 6 মাস পরে দেখা যাবে হার্সুরিজম নিয়ে আসে, হ্যাঁ পুরুষ ছেলের মতো মুখে গোপদাড়ি বা আদার্স, যেটা আমরা বলি যে হার্সুরিজমটা আমরা বলছি যে টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট হেয়ার ডেভেলপমেন্ট, দ্যাট মিনস সেই রকম নিয়ে আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটার কারণে তার মাথা চুল উঠে গেছে, বলনেস হয়ে গেছে, তার অয়েলি স্কিন হয়ে গেছে, রোবাস্ট বডি হয়ে গেছে। তাই এটা একটা সাইড ইফেক্ট। এবং সবচেয়ে বড় কথা আছে যে যেটা বলছে যে মেল টাইপ হেয়ার ডিস্ট্রিবিউশন একটা মেয়ের জন্য তো আসলে ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, সেই জন্যই ডানাজলটা আসলে খুব বেশি ব্যবহার হয় এটা আমি মনে করি না। ডানাজলের সাইড ইফেক্ট বেশি, এই জন্য ফার্স্ট লাইন অফ ড্রাগ আমরা বলছি সিউডো প্রেগন্যান্সি রেজিম, দ্যাট মিনস মানে ওসিপি অর ফুলস্ট্রপ, যেটাই তোমাদের দাও। আর কোশ্চেন? স্যার ইনভেস্টিগেশন অফ চয়েস কি স্যার ল্যাপারোস্কোপি নাকি স্যার হচ্ছে মানে টিভিএস করব নাকি ল্যাপারোস্কোপি দিয়ে শুরু করব? এটা আমি তো তোমাদেরকে আগেই ক্লিয়ার করেছি, সেটা হলো এরকম হয়েছে যে আসলে বলেছি যে endometriosis diagnosis is not clear but clinical, but suspicion you should suspect from history থেকে তোমাকে সাসপেক্ট করতে হবে whether that patient is suffering from endometriosis or not। সেখানে আমরা বলছি যে তার যে মেনোরেজিয়া যদি থাকে, ডিসমেনোরিয়া যদি থাকে, ডিসপেরোনিয়া যদি থাকে, এবং দ্যাট ডিসপেরোনিয়া and ডিসমেনোরিয়া যদি ক্যারেক্টারিস্টিক ডিসমেনোরিয়া যদি থাকে রিলেটেড কম্পেয়ার টু পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এন্ড এডিনোমাইসিস, এখান থেকে তোমাকে সাসপেক্ট করতে হবে যে দ্যাট পেশেন্ট মে সাফার ফ্রম এন্ডোমেট্রিওসিস, এবং ওর সাথে যদি তার ইনফার্টিলিটি হিস্ট্রি থাকে তাহলে তুমি এন্ডোমেট্রিওসিস বলে সাসপেক্ট করলে। বাট ইনভেস্টিগেশন আমরা ইউজুয়ালি টিবিএস তখনই করব, বা টিবিএস অর টিএএস মানে ট্রান্স অ্যাবডোমিনাল অন ট্রান্সভাজাইনাল, যেটাই করো যদি ডেফিনিট লাম্প থাকে তাহলে সেক্ষেত্রে এই আল্ট্রাসাউন্ডটা তোমাকে হেল্প করবে। বাট আদারওয়াইজ যদি দেখা যায় কোনো মাইক্রোস্কোপিক লেশন বা স্মল লেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আল্ট্রাসাউন্ড তোমাকে কিছু হেল্প করবে না।
সেই জন্য আমরা বলছি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য ল্যাপারোস্কোপিটা করতে হবে। From suspicion you may decide to do laparoscopy, but before doing laparoscopy যদি তুমি মনে করো যে এটা মিনিমাল লেশন, তাহলে পেশেন্টকে প্রিপেয়ার করে ল্যাপারোস্কোপি ডায়াগনোসিসের সাথে সাথে তোমাকে ট্রিটমেন্ট পারপাসে, কিউরেটিভ পারপাসে ওখানে ল্যাপারোস্কোপি করতে হবে। আমরা ল্যাপারোস্কোপি যেটা বলছি মিনিমাল, যেটা আমরা যে মিনিমাল সার্জারি যেটা বলি, এটা বলছে না, একটা ডেফিনিটিভ সার্জারি আর কনজারভেটিভ সার্জারি। কনজারভেটিভ সার্জারি ওই সময় ল্যাপারোস্কোপিতে যদি ডায়াগনোসিস হয়ে যায়, ইনভেস্টিগেশন পারপাসেও করা যাবে, সাথে সাথে ট্রিটমেন্ট পারপাসে। ওইটা তোমার কোশ্চেনটাকে আমি একটু ব্রড করে বললাম যে ডায়াগনোসিস করতে গেলে আমরা বলছি ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন, তাহলে সেটা কিভাবে, চোখে না দেখলে তো হবে, তাহলে ল্যাপারোস্কোপিটাই আমাদের বলতে হবে। কিন্তু তোমরা কাছে যদি একটাই কোশ্চেন করে হাউ ক্যান ইউ কনফার্ম endometriosis, definitely visual inspection by laparoscopy, এই কথাটা বললে আমরা খুশি হয়ে যাই। ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপরে আর কিছু কোশ্চেন তোমাদের অনলাইনে আর কেউ আছে যারা কোশ্চেন করতে পারে? স্যার সবাই হচ্ছে স্যার যারা কোশ্চেন করছে স্যার ওরা কমেন্ট বক্সে মানে ইনবক্সে করছে, ওটা আমি আপনার কাছে বলে দিচ্ছি আর কি। আচ্ছা যাও তো, সেইটাই তুমি বলো, যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে বলো। স্যার আরেকটা কোশ্চেন আসছে যে স্যার এন্ডোমেট্রিওসিস প্রিভেনশনের জন্য আমরা কিছু করতে পারি কিনা? এটা একটা কোশ্চেন, এটা আসলে এন্ডোমেট্রিওসিস ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ। আমরা এটা বলতে চাইছিলাম এরকম যে দেখা যাচ্ছে যে যদিও এটা বলা হচ্ছে যে কি প্রিভেন্ট করতে পারবো কিনা, এটা তো কোশ্চেন। আসলে ইট ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ, এটা ইজ কন্ট্রোলেবল ডিজিজ। তবে হ্যাঁ, যাদের রিস্ক আছে তারা যদি আগে আগে বাচ্চা নিয়ে পরবর্তীতে যদি কন্ট্রাসেপটিভ মানে যেটা ওসিপি টাইপের এই কন্ট্রাসেপটিভ যদি ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু করা যায়, বাট ইট ইজ কন্ট্রোভার্সিয়াল। আমরা এক কথা বলবো যে স্টাডি ইজ গোয়িং অন, বাট টিল ডে ইট ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ। থ্যাংক ইউ স্যার।